দিন দরবারেও হলো না সমাধান। ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক আরোপ ট্রাম্পের। বন্যা ভূমিধসে বিপর্যস্ত চীন, নেপাল, পাকিস্তান। যুক্তরাষ্ট্রের টেক্সাসে নিহত শতাধিক। তিন মাস ঢাকার তরফ থেকে চেষ্টা কম হয়নি। শুল্ক কাঠামো পুনর্বিবেচনার অনুরোধ করে ট্রাম্পকে চিঠিও লেখেন নোবেলজয়ী ডক্টর ইউনুস। মার্কিন বিভিন্ন পণ্যে শুল্ক কমানোর সিদ্ধান্ত নেয় সরকার, তবে বিফল হলো সবকিছুই। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর ৩৫% শুল্ক নির্ধারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে বাংলাদেশ সহ ১৪ দেশের ওপর আরোপ করা হবে বাড়তি শুল্ক। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প মসনদে বসার আগে বাংলাদেশকে গুনতে হতো ১৫% শুল্ক। নতুন এ ঘোষণার পর ১ আগস্ট থেকে সেটি দাঁড়াবে ৩৫%। গেল ৩ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। বিভিন্ন দেশ আলোচনার প্রস্তাব দিলে ৯০ দিনের শুল্ক বিরতি দেয় হোয়াইট হাউস। সেই সময়সীমা ছিল ৯ জুলাই পর্যন্ত। এর মধ্যেই বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও জাপান সহ মোট ১৪ দেশের ওপর নতুন করে শুল্ক হার নির্ধারণের ঘোষণা দেয়া হলো, যার মধ্যে দক্ষিণ কোরিয়া ও জাপান থেকে আমদানি করা পণ্যের ওপর নতুন করে ২৫%, মিয়ানমার ও লাওসের পণ্যের ওপর ৪০%, দক্ষিণ আফ্রিকার ওপর ৩০% এবং মালয়েশিয়ার ওপর দেওয়া হয়েছে ২৫% শুল্ক হার। নতুন করে শুল্ক হার নির্ধারণ করে সরকার ও রাষ্ট্রপ্রধানদের চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। চিঠি দেয়া হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকেও। ট্রাম্পের এই ঘোষণায় আন্তর্জাতিক বাজারে সৃষ্টি হয়েছে এক বিশাল অস্থিরতা। S&P 500 ইন্ডেক্সে একদিনে সবচেয়ে বড় পতন ঘটেছে গেল ৩ সপ্তাহে। বড় পতন দেখছে মার্কিন শেয়ার বাজারও। ঘোষণার পরপরই হুঁশিয়ারি দেন ট্রাম্প, কোনো দেশ যদি শুল্ক বাড়ায়, নতুন ঘোষিত শুল্কর সাথে বর্ধিত শুল্কও যোগ করা হবে। তিনি আরও বলেন, কোনো দেশ যদি নতুন করে আলোচনা করতে চায়, তাদের জন্য দরজা খোলা থাকবে। এদিকে বাংলাদেশি পণ্যে শুল্ক নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে আছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বুধবার মার্কিন বাণিজ্য প্রতিনিধির সাথে বাংলাদেশের দ্বিতীয় দফায় বৈঠক হওয়ার কথা রয়েছে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। বিক্ষোভের মাঝে যুক্তরাষ্ট্র সফরে বেনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়ে এবছর ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রীর তৃতীয় সফর এটি। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে নৈশভোজে যোগ দেন নেতানিয়াহু। এ সময় মার্কিন প্রেসিডেন্টকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেন তিনি। এর আগে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে অংশ নেন দুই নেতা। সাংবাদিকের প্রশ্নের জবাবে নেতানিয়াহু জানান, এখনও আলোচনার টেবিলে আছে গাজা দখল ও ফিলিস্তিনিদের বিভিন্ন দেশে স্থানান্তরের ইস্যু। তিনি আরও বলেন, এরই মধ্যে বেশ কিছু দেশ ফিলিস্তিনিদের আশ্রয় দিতে রাজি হয়েছেন। এদিকে নেতানিয়াহুর সফরের বিরুদ্ধে ওয়াশিংটনে বিক্ষোভে নামেন সাধারণ মানুষ। হোয়াইট হাউসের সামনেও অবস্থান নেন অনেকেই। গাজাবাসীকে পুনর্বাসনে ট্রাম্প প্রশাসনকে হিউম্যানিটেরিয়ান ট্রানজিট জোন তৈরির প্রস্তাব দিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত ত্রাণ সংস্থা GHF, যাতে গাজাবাসীর উপর হামাসের নিয়ন্ত্রণের বদলে নতুন একটি ব্যবস্থার কথা বলা হয়েছে। এর আওতায় গাজাবাসীর জন্য নতুন শিবির স্থাপন ও প্রয়োজনে তাদেরকে পুনর্বাসনের পূর্ণাঙ্গ পরিকল্পনা ছিল। গত ফেব্রুয়ারি GHF এর প্রস্তাবটি জমা দেওয়া হয় ট্রাম্প প্রশাসনে। এমনকি এ নিয়ে হোয়াইট হাউসে হয় আলোচনাও। একাধিক সূত্রে বরাতে বার্তা সংস্থা রয়টার্স দিচ্ছে এমন তথ্য। মে মাসের শেষ দিকে গাজায় ত্রাণ সরবরাহের কাজ শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF। সংস্থাটির দেয়া ত্রাণ নিতে গিয়ে প্রতিদিনই হামলায় প্রাণ যাচ্ছে নিরীহ গাজাবাসীর, যা নিয়ে বিশ্বে বইছে নিন্দার ঝড়। এরই মধ্যে একাধিক সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, গাজার বাসিন্দাদের পুনর্বাসনে ট্রাম্প প্রশাসনের কাছে হিউম্যানিটেরিয়ান ট্রানজিট জোন গঠনের প্রস্তাব দিয়েছে GHF, যদিও এমন প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার করেছে সংস্থাটি। তবে রয়টার্সের প্রতিবেদন বলছে, গাজাবাসীর ওপর হামাসের নিয়ন্ত্রণের বদলে নতুন একটি ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে প্রস্তাবে, যা বাস্তবায়নে খরচ ধরা হয় $2 বিলিয়ন। কিভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন হবে তা নিয়েও দেয়া হয় বিস্তারিত বর্ণনা।
বলা হচ্ছে হিউম্যানিটেরিয়ান ট্রানজিট জোনের আওতায় নতুন করে নির্মাণ করা হবে বিভিন্ন শিবির, যাতে অস্থায়ীভাবে বসবাস করতে পারবে গাজার মানুষ। সে সাথে অন্য কোথাও পুনর্বাসনও হতে পারে। জিএইচএফ-এর প্রস্তাবটি জমা দেওয়া হয় ট্রাম্প প্রশাসনে। এমনকি এ নিয়ে হোয়াইট হাউসেও হয় আলোচনা। জেরুজালেমে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসেও জমা পড়ে এটি। মূলত গাজা পুনর্গঠনে ট্রাম্পের ভীষণ বাস্তবায়নের উপায় হিসেবে হিউম্যানিটেরিয়ান ট্রানজিট জোন এর প্রস্তাবটি দেওয়া হয়। এই প্রকল্পের সঙ্গে যুক্ত এক সূত্র বলছে, প্রস্তাবটি বাস্তবায়নে অনুদান সংগ্রহের জন্য সুইস ব্যাংকে একটি অ্যাকাউন্ট খোলার চেষ্টা করেছিল জিএইচএফ। তবে বিনিয়োগ ব্যাংক ইউবিএস ও গোল্ডম্যান স্যাক্স তাদের সাথে কাজ করতে অস্বীকৃতি জানায়। ফলে অর্থের অভাবে পরবর্তীতে পিছু হটতে হয় জিএইচএফ-কে। It's a war-torn area. We're going to take it. We're going to hold it. We're going to cherish it. দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর 1 মাস না পেরোতেই গত ফেব্রুয়ারিতে গাজার বাসিন্দাদের পুনর্বাসনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় গাজায় বিলাসবহুল সমুদ্র অবকাশ কেন্দ্র বানানোর ইচ্ছাও প্রকাশ করেন তিনি। ট্রাম্পের এমন পরিকল্পনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল ফিলিস্তিন সহ বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার সংস্থাগুলো। রাখি জেসমিন, চ্যানেল 24। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছি একটা বিরতি, সাথে থাকুন। দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। বন্যা, ভূমিধস ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের টেক্সাস, ভারত, পাকিস্তান ও চীনের কিছু জনপদ। টেক্সাসে আকস্মিক বন্যায় মৃত্যু হয়েছে শতাধিক মানুষের। শুধু কের কাউন্টিতে মারা গেছেন 84 জন, এর মধ্যে 28 জনই শিশু। আকস্মিক বন্যায় নাকাল চীন ও নেপাল সীমান্ত, এতে এখন পর্যন্ত একজনের মৃত্যু, 28 জন নিখোঁজের খবর পাওয়া গেছে। প্রবল স্রোতে ভেঙে পড়েছে নেপাল ও চীনের সংযোগকারী মৈত্রী সেতু। নদীতে ভেসে গেছে চীন থেকে আমদানিকৃত পণ্য বোঝাই কয়েকটি কন্টেইনার। নেপাল সীমান্তে নিখোঁজ অন্তত 18 জন, যাদের মধ্যে 6 জন চীনা কর্মী এবং 3 জন পুলিশ সদস্য। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে সেনা সদস্যরা। পাকিস্তানে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 79 জন, যাদের মধ্যে 38 জনই শিশু। রাত ভর বৃষ্টিতে বিপর্যস্ত পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি এলাকা, পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, বিপাকে জনজীবন। মাদক সংক্রান্ত অপরাধের দায়ে 1 দশকে 597 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। দেশটির এমন বিচার ব্যবস্থার চরম অন্যায্য বিচার বলে দাবি করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অপরাধের মাত্রা অনুযায়ী কঠোর শাস্তির বিধান আছে সৌদি আরবে। খুন, ধর্ষণ, এমনকি মাদক চোরাকারবারির দায়ে আছে মৃত্যুদণ্ডের বিধান। গেল 1 দশকে মাদক সংক্রান্ত অপরাধে প্রায় 600 মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি সরকার, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন বলছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া 3/4 পাকিস্তান, সিরিয়া, ইয়েমেন, নাইজেরিয়া এবং মিশর সহ বিভিন্ন দেশের নাগরিক। 2021 থেকে 2022 সালের মধ্যে মাদক সংক্রান্ত মৃত্যুদণ্ডের ওপর সাময়িক স্থগিতাদেশের পর মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা রেকর্ড মাত্রায় পৌঁছেছে। 2024 সালে মৃত্যুদণ্ড দেয়া হয় 122 জনকে, আর গেল মাসের শেষ পর্যন্ত সংখ্যা 118। এমন মৃত্যুদণ্ড কার্যকরের নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সৌদির বিচার ব্যবস্থাকে ভয়াবহ দাবি করে এমন অপরাধের জন্য মৃত্যুদণ্ডের বিধান থাকা উচিত নয় বলে মনে করেন গবেষকরা। তাদের দাবি, আর্থিক আর ভূ রাজনৈতিক প্রভাবের কারণে সৌদির এমন অধিকার লঙ্ঘনের বিষয়ে প্রতিবাদ জানায় না অন্য রাষ্ট্রগুলো। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও কমিয়ে দিয়েছে এ বিষয়ক তদন্ত আর প্রতিবাদের প্রবণতা। অ্যামনেস্টি বলছে, অনেক বিদেশি নাগরিকের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের মাদক পাচারে প্রলুব্ধ করা হয়েছে। ধরা পড়ার পর যাদের অনেকেই পায়নি আইনি প্রতিনিধি কিংবা কনসুলেটের সহায়তা। সৌদি আরবে বর্তমানে বিভিন্ন অপরাধে জেলে আছেন প্রায় 5000 বাংলাদেশি প্রবাসী। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে আরও একটা বিরতি, সাথে থাকুন। আবার আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। কেনিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে পুলিশের চালানো গুলিতে 11 জন নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছে অর্ধশত পুলিশ। বর্তমানে কেনিয়ার গণতন্ত্রপন্থী অভ্যুত্থানের 35তম বার্ষিকী এখন পরিণত হয়েছে প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর পদত্যাগের দাবিতে। সরকার বিরোধী ক্ষোভ, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ ও সরকারের সমালোচনাকারীদের গুম হওয়ার প্রতিবাদে এবারের বিক্ষোভ জোরালো হয়।
রাজধানী নাইরোবি সহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ও ওয়াটার ক্যানন ব্যবহার করে পুলিশ। বিক্ষোভ দমাতে বন্ধ রাখা হয় শহরের প্রধান প্রধান সড়ক। তবে এতেও থামছে না সরকার বিরোধী আন্দোলন। সরকারের প্রতি বেড়েছে তরুণ প্রজন্মের ক্ষোভ, জেগে উঠেছে স্বৈরতন্ত্র বিরোধী চেতনা। বরখাস্ত হওয়ার পর রাশিয়ার পরিবহন মন্ত্রী রোমান স্টারোভাইটের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি নিজের গুলিতে আত্মহত্যা করেছেন। সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে বরখাস্ত করেন। বরখাস্তের সুনির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। রোমান স্টারোভাইটকে সরিয়ে তার জায়গায় উপপরিবহন মন্ত্রীকে নিয়োগ দেওয়া হয়েছে। রোমানের উত্তরসূরি আলেক্সেই স্মিরনভ অল্প সময়ের জন্য দায়িত্বে ছিলেন। তাকে ইউক্রেনের সীমান্তে প্রতিরক্ষা কাঠামো নির্মাণের তহবিল আত্মসাতের অভিযোগে গেল এপ্রিলে গ্রেপ্তার করা হয়। কিছু রুশ সংবাদ মাধ্যম বলছে স্টারোভাইটকে একই মামলায় আসামি হিসেবে আনার প্রস্তুতি চলছিল। দক্ষিণ আমেরিকার দেশ পেরুর বারাঙ্কা প্রদেশে ৩,৫০০ বছর পুরনো এক শহরের সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। তারা প্রাচীন এই শহরের নাম দিয়েছেন পেনিকো। এটি ছিল এক গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র, যা প্রশান্ত মহাসাগরের উপকূলীয় জনগোষ্ঠীকে আন্দিজ পর্বতমালা ও আমাজন জঙ্গলের সাথে সংযুক্ত করত। পেনিকো প্রত্নতাত্ত্বিকদের সদ্য আবিষ্কৃত ৩,৫০০ বছর পুরনো এক শহর, যার অবস্থান দক্ষিণ আমেরিকার দেশ পেরুর বারাঙ্কা প্রদেশে। এই শহর আবিষ্কারে নেতৃত্ব দিয়েছে প্রত্নতত্ত্ববিদ ডক্টর রুথ শ্যারি। তার মতে, বাণিজ্যিক যোগাযোগের জন্য একটি কৌশলগত স্থানে গড়ে উঠেছিল পেনিকো, যা মধ্যপ্রাচ্য ও এশিয়ার প্রাচীন সভ্যতাগুলোর সময়কালেই বিকশিত হয়। ড্রোন দিয়ে উপর থেকে দেখলে চোখে পড়বে পাহাড়ের ঢালে গোলাকৃতির একটি কাঠামো, যার চারপাশে রয়েছে মাটি ও পাথরের তৈরি ভবনের ধ্বংসাবশেষ। এখন পর্যন্ত খনন করে পাওয়া গেছে 18টি প্রাচীন স্থাপনা, যার মধ্যে রয়েছে উপাসনালয়, বসবাসযোগ্য ঘরবাড়ি ও ধর্মীয় কেন্দ্র। মিলেছে মানুষ ও পশুর মূর্তি, ঝিনুক ও পুঁতির তৈরি গয়না। Este centro urbano es importante porque পেনিকো থেকে উপকূল, পাহাড়, জঙ্গল সব জায়গায় মানুষের সাথে সহজে পণ্য আদান প্রদান করা যেত। প্রাচীন শহরটির জনগণ প্রচুর সামুদ্রিক মাছ খেত। এছাড়া জঙ্গল ও পাহাড় থেকে অনেক কিছু আনতো, যার প্রমাণ আমরা পেয়েছি। y después cómo se fue superando. ধারণা করা হচ্ছে পেনিকো গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 1800 থেকে 1500 সালের মধ্যে, যার অবস্থান ছিল উপত্যকার কাছাকাছি। সেখানে গড়ে উঠেছিল প্রায় 5000 বছর আগে আমেরিকার প্রাচীনতম শহর কারালো। তবে জলবায়ু পরিবর্তনের ফলে কারাল সভ্যতা একসময় ধ্বংস হয়ে যায়। পেরুর সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ববিদ মার্গো মাচাকুয়ায়ের মতে, পেনিকোর গুরুত্ব শুধু প্রাচীনত্বে নয়, বরং এটি কারাল সভ্যতার ধারাবাহিকতা বহন করে। ইউরোপীয়রা এই সভ্যতার সময়কালকে আদিম যুগ বলে অভিহিত করে থাকে। রাখি জেসমিন, চ্যানেল 24। এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। আর এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।